আমাদের শাস্ত্রে কেন অভিজিৎ নক্ষত্রকে বাদ দেওয়া হলো? অভিজিৎ নক্ষত্র কেন আমাদের, তার গুরুত্ব কেন এতটা কম দেওয়া দেওয়া হচ্ছে? প্রাচীনকালে মনীষীরা কেন এটা নক্ষত্র গুরুত্ব দিল না? অভিজিৎ নক্ষত্র সম্বন্ধে জানি আজকে, কেন বাদ দিল সেটাও আজকে আলোচিত হবে। মোট তারা কটা? তিনটে তারা নিয়ে গঠিত। অভিজিৎ নক্ষত্র মোট তারা তিনটে নিয়ে গঠিত, তিনটে তারা নিয়ে। এই নক্ষত্রের আকৃতির কেমন? প্রাণীফল সদৃশ। এই নক্ষত্রের আকৃতি প্রাণীফল সদৃশ। ওই স্থিতির দেবতা কে? কেশব। আর জনিকি নকুল। আর কোন রাশিতে সে অবস্থান করে অভিজিৎ নক্ষত্র? মকর রাশিতে। কোথায় অবস্থান করে? 6 ডিগ্রি 40 মিনিট থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। মকর রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত। অর্থাৎ কি উত্তর সারার 4 ভাগ আর শোভনার প্রথম খণ্ডের চতুর্থ দণ্ড পর্যন্ত। এইটা হচ্ছে ওই নক্ষত্রের অবস্থান। কিন্তু অভিজিৎ অভিজিৎ নক্ষত্রে কেন বাদ দেওয়া হলো? অভিজিৎ নক্ষত্রে এই বাদ দেওয়ার সম্বন্ধে একটা মহাভারতের বিশাল বড় কাহিনী আছে, রূপক কাহিনী আছে। সেটা কোথায়? 229তম অধ্যায়ে অধ্যায়ে বনপর্বের 229তম অধ্যায়ে, মহাভারতের বনপর্ব 229তম অধ্যায়ে এটা আলোচনা হয়েছে। কি বলছে সেখানে? কি রূপক কাহিনী ছিল? রূপক কাহিনী ছিল যে স্বয়ং ইন্দ্রদেবের একটা উক্তি ছিল যে এরা তো 27টা নক্ষত্র, মানে 27টা বন, মানে প্রাচীনকালে যেহেতু রূপক কাহিনী, তা সেই 27টা বনের মধ্যে আবার অভিজিৎ মানে কি মানে ইয়ে ছিল একটা বন, তোমার অভিজিৎ ছিল একটা বন। এবং অভিজিতের মানে এটা 28তম বন ছিল। অভিজিৎ কি করলো? এই যে রোহিণীর যে কনিষ্ঠা ভগ্নী, মানে এই যে কনিষ্ঠ সবার ছোট ভগ্নী, অভিজিতের স্পর্ধা হলে যে সে শ্রেষ্ঠ হবে বা জ্যেষ্ঠত্ব হবে, সবার থেকে বড় হবে, এই হওয়ার জন্য তিনি তপস্যায় চলে গেলেন বনেতে, বা বনে তিনি তপস্যায় গেলেন। বনে যখন তপস্যায় গেলেন তখন অভিজিৎ নক্ষত্র, এবার যখন আমরা গগন মার্গে তখন একটা নক্ষত্র যখন বিচ্যুতি হচ্ছে, তার ফলে কি আর সেই গণনা করতে অসুবিধা হয়। এই অসুবিধার জন্য ওই নক্ষত্র ধীরে ধীরে বাদ পড়ে যায়। এটা হচ্ছে রূপক কাহিনী। কিন্তু বাস্তব সম্বন্ধে কি বলছে? এই যে রূপক কাহিনীর মধ্যে কিছুটা মানে বিশ্ববিদ যে অভিজিৎ, যে অয়ন অভিজিৎ নক্ষত্র ত্যাগ করে যে দূরে এই যে পশ্চাৎ গ্রহণ করছে, এই যে আমাদের অভিজিৎ নক্ষত্র দূরে পশ্চাৎ গ্রহণ করছে, তার সম্বন্ধে কিছু গাণিতিক তত্ত্ব আছে। এটা ধরো আমরা রূপক কাহিনী বললাম। গাণিতিক তত্ত্ব কি বলছে? ঋগ্বেদের যুগে পূর্ণবসু নক্ষত্রে বিশ্বমিলন হতো। ঋগ্বেদের যুগে সেই সময় বিষুবের অন্নবিন্দু কি হচ্ছে? পূর্ণবসু মানে কি বিষুবের অন্নবিন্দু পূর্ণবসু যখন বিপরীত ছিল অভিজিৎ নক্ষত্র, তখন তার গণনা করা হতো, অভিজিৎ নক্ষত্রকে স্বীকার করা হতো, অস্তিত্ব স্বীকার করা হতো। কিন্তু যখন নক্ষত্রটা কি হচ্ছে আস্তে আস্তে মানে কি এই যে বিষুবটা আস্তে আস্তে মানে পশ্চাৎপতি হচ্ছে হয়ে আপনার কি হলো? কৃত্তিকা নক্ষত্র পর্যন্ত এলো। যখন কৃত্তিকা নক্ষত্রে যখন ওই বিষু মিলন হতো, ঠিক আছে, সেই সময়ও আমরা অভিজিতের প্রাধান্য ছিল, সেই সময় অভিজিৎ প্রাধান্য দেওয়া হতো। কিন্তু মহাভারতের রচনার যুগে, মহাভারতের যখন রচনা শুরু হচ্ছে, সেই রচনার যুগে কৃত্তিকার শেষ প্রান্তে বিশ্বমিলন হতো, কৃত্তিকার শেষ প্রান্তে বিশ্বমিলন হতো। সেই যুগে তারা না অভিজিতের আর নক্ষত্রের প্রাধান্য থাকলো না। কারণ কেন? যখন কৃত্তিকার শেষ প্রান্তে যখন বিশ্বমিলন হতো, তখন আর অভিজিৎ নক্ষত্রের তালিকা থেকে আস্তে আস্তে বাদ পড়ছিল, মানে দূরে সরে গেল, আস্তে আস্তে বাদ পড়তে শুরু হলো। অর্থাৎ বিষুবের অয়নের পশ্চাৎগমনের জন্য, এই বিষুবের অয়নের পশ্চাৎগমনের জন্য অভিজিৎ নক্ষত্র থেকে অস্তিত্ব মোটেই থাকলো না। প্রশ্ন হচ্ছে তাহলে বর্তমান যুগে কেন অভিজিৎ নক্ষত্রকে আমরা কম বেশি গুরুত্ব দিচ্ছে? যারা জ্যোতিষ করছে, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি করছে যারা, ঠিক আছে, তারা কেন গুরুত্ব দিচ্ছে অভিজিৎ নক্ষত্র? অভিজিৎ কথার অর্থ কি? জয়। অভিজিৎ কথার অর্থ হচ্ছে জয়। এবার এটা দেখতে তো প্রাণীবল সদৃশ প্রথম বললাম, যেহেতু অভিজিৎ নক্ষত্র বর্তমান স্বাস্থ্যকারেরা বিভিন্ন নানা রকম শুভ কাজে অভিজিৎ নক্ষত্রকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যারা বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, কোনো শুভ সময় বলো বা কোনো যাত্রা বলো, যাবতীয় ক্ষেত্রেও অভিজিৎ নক্ষত্রের গুরুত্ব দিচ্ছে। কিন্তু কোনো ব্যক্তির অভিজিৎ নক্ষত্র থেকে কোনো দশা বিচার হয় না, কোনো গণ বিচার হয় না, কোনো কিছু বিচার হয় না, বা কোনো জাতকে এইগুলো বিচার হয় না। কিন্তু অভিজিৎ নক্ষত্র এই হিসেবে শুভ ধরা হচ্ছে যাদের মকর রাশিতে বিশেষ করে বেলা 12টা থেকে পরে যদি কার জন্ম হয়, সেই জাতকটা অভিজিৎ মানে সব জিনিসে জয়লাভ করতে পারবে। সেটাই নিয়ে আলোচিত হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।